টানা বৃষ্টিতে নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অপরিবর্তিত, ভোগান্তিতে লাখ লাখ মানুষ। গোমতী নদীর পানি নামল বিপদসীমার নিচে, উন্নতির দিকে ফেনী। দাগনভূঞার সব গ্রামেই বন্যার পানি, দুর্গম জায়গায় ত্রাণের জন্য হাহাকার। ঘর ছেড়ে উঁচু ভবনে আশ্রয় নিলেও জুটছে না তিন বেলা খাবার। পানির ভয়াবহ অবস্থা, বহুত কষ্ট হইতেছে আমাদের। পর্যাপ্তভাবে কিছু আসতেছে না, বুঝছেন, এখানে মানুষ খুবই কষ্ট করতেছে। ভয়াবহ পরিস্থিতিতে আসছিলাম, কোনো কারোর সাথে যোগাযোগ বা নেটওয়ার্ক কারেন্ট কিছুই ছিল না। মা হয়েছেন ফেনীর বানভাসী 16 প্রসূতি, ভর্তি আছেন কুমিল্লা সিএমএইচে। দুর্গত এলাকা থেকে রোগীদের উদ্ধারে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এনবিআর এর কর ফাঁকিবাজের খসড়া তালিকায় 100 রাঘব বোয়াল। তথ্য যাচাইয়ের পর পর্যায়ক্রমে যাবে নোটিশ, জানালেন চেয়ারম্যান। আমাদের আইন কানুনগুলো সত্যিকার অর্থে সভ্য দেশের আইন কানুনের মতো হয় নাই। এখানে বড় কাজ করতে হবে, হিডেন এজেন্ডা নাই, আমাদের একটাই উদ্দেশ্য, এই দেশটাকে গড়তে হবে। ময়মনসিংহে ত্রিশালের সাবেক আইনমন্ত্রীর প্রজেক্টের খোঁজ, জোর করে জমি লিখে নেয়ার অভিযোগ, রাজি না হলে ডাক পড়ত ঢাকার র্যাব কার্যালয়ে। আবেদনের বছরখানেক পরও ইতালির ভিসা পাননি অনেক বাংলাদেশি শ্রমিক, দুষছেন প্রসেসিং সেন্টারকে। কার্যকর পদক্ষেপের আশ্বাস পররাষ্ট্র উপদেষ্টার। বিকেলে কাঠমান্ডুতে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ইনজুরির কারণে থাকছেন না গোলরক্ষক শ্রাবণ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বন্যা কবলিত পূর্বাঞ্চলের 11 জেলা, তবে স্বস্তির বিষয়ে কোথাও কোথাও কমতে শুরু করেছে পানি। নতুনভাবে কিছু এলাকাও তলিয়ে বানের জলে। সংশ্লিষ্টরা বলছেন, নিষ্কাশন ব্যবস্থার ঘাটতি থাকায় পানি নামছে ধীর গতিতে। কুমিল্লার ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি। এরই মধ্যে গোমতী নদীর পানি নেমেছে বিপদসীমার নিচে। তবে ভারত থেকে নেমে আসা উজানের ঢলে নতুনভাবে প্লাবিত হয়েছে নতুন কিছু এলাকা। গেল কয়েকদিনে ডুবেছে লাকসাম, মনোহরগঞ্জ, ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন। নতুন এলাকাগুলোয় ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। প্রায় 500 আশ্রয় কেন্দ্রে আছেন 1.5 লক্ষের বেশি মানুষ। জেলায় বন্যায় এ পর্যন্ত শিশুসহ 10 জনের মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরের বন্যায় পানিবন্দী প্রায় 10 লাখ মানুষ, কোথাও কোথাও 5 থেকে 6 ফুট পর্যন্ত পানি। জেলা সদরসহ 58টি ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকায় পানি ঢুকেছে। মঙ্গলবার রাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় নোয়াখালীর বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটেছে। আশ্রয়কেন্দ্রের ত্রাণের জন্য দেখা দিয়েছে হাহাকার। মেঘনার পানি বেড়ে হাতিয়ার, ঘাসিয়ার চর, নিঝুম দ্বীপও জলমগ্ন। এখন পর্যন্ত জেলায় পানিবন্দী 21 লাখের বেশি মানুষ। ফেনী সদর ও সোনাগাজীর পরিস্থিতি এখন উন্নতি হয়নি। এই উপজেলাগুলোর সবকটি ইউনিয়ন বানের জলে নিমজ্জিত। শহর এলাকা থেকে পানি নামলেও নেই বিদ্যুৎ, ইন্টারনেট ও গ্যাস সংযোগ। পূর্ব ও পশ্চিম উকিলপাড়া, পেট্রোবাংলা, পাঠানবাড়ি, একাডেমি সহ এখনও বহু এলাকার মানুষ পানিবন্দী রয়েছেন। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার কিছু এলাকায় পানি কমায় বন্যার ক্ষত চিহ্ন দৃশ্যমান হচ্ছে। এদিকে প্রত্যন্ত অঞ্চলে নেই ত্রাণ সরবরাহ। দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। দুর্গম এলাকায় হেলিকপ্টারে খাবার পাঠানো হচ্ছে। দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানবো লক্ষ্মীপুর ও কুমিল্লা থেকে। আমার সহকর্মীরা যুক্ত হবেন আমার সাথে। প্রথমেই যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে রয়েছেন আমার সহকর্মী আনিস কবির। আনিস, আপনি আমার সাথে যুক্ত আছেন। নতুনভাবে কি কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা আজ, এবং দুর্গতদের হাতে ত্রাণ পৌঁছাতে কি কি উদ্যোগ চোখে পড়েছে আপনার?
ইসরাত, আসলে আপনি জানেন যে বেলা যতই গড়াচ্ছে লক্ষ্মীপুর জেলায় পানি কিন্তু ততই বাড়তে শুরু করেছে। আমি শহরের একটি প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আছি, এখান থেকে 1 কিলো দূরে শহর, যেখানে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে বর্তমানে যে পানির যে স্রোত এবং পানি যে ঢুকতেছে বাড়ির ভিতরে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমার রাস্তার মধ্যে, কিন্তু সেখান থেকে বাসার ভিতরে ঢুকে গেছে 1 বুক পরিমাণ পর্যন্ত। কারণ যে মানুষের যে পানি এবং মানুষের যে দুর্দশা, এবং গতকালকে রাত্রে থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু আসলে পানি বাড়তে শুরু করেছে, এবং নোয়াখালী থেকে পানির চাপ সৃষ্টি হওয়ার কারণে পানিগুলো বেড়ে গেছে, যার কারণে মানুষের দুর্ভোগ পর্যাপ্ত বেড়ে গেছে। যেখানে মানুষ যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু আসলে কিন্তু থাকার মতো সেরকম ব্যবস্থা নেই, কারণ আশ্রয় কেন্দ্রের বিভিন্ন স্থানে কিন্তু মাঠে পানি উঠে গেছে, যার কারণে মানুষের সেইখানেও দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে এইখানে লক্ষ্মীপুর জেলা এখন বর্তমানে পানি বাড়তি হওয়ার কারণে মানুষের যেই বর্তমানে ঔষধ এবং মানুষের বিশুদ্ধ পানি যেটি রয়েছে সেই পানিগুলো কিন্তু সংকটে রয়েছেন, এবং জেলা প্রশাসক বলছেন যে এবং দুর্ভোগ যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু এখন বর্তমানে ত্রাণ যাচ্ছে না, কারণ সেখানে মানুষের যে বর্তমানে যাওয়ার জন্য যে সড়ক রয়েছে সেই সড়কগুলো দিয়ে কিন্তু রাস্তা এবং রাস্তাঘাটগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কারণ সকল জায়গায় কিন্তু পানি, এবং পানির কারণে মানুষের যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু থইতই পানির কারণে কিন্তু মানুষ কিন্তু এক ধরনের হাহাকার, এবং মানুষের যে ত্রাণ সরবরাহ দরকার সেটি কিন্তু এখনো তারা পাচ্ছেন না, যার কারণে মানুষের বলতেছেন যে দ্রুত ত্রাণ ব্যবস্থা এবং মানুষের যে ঔষধ রয়েছে এবং স্থানীয়ভাবে তারা যেটি চাচ্ছেন যে ঔষধ এবং অন্যান্য যে মানুষের খাবার সেটিতে চাওয়ার জন্য মানুষ কিন্তু তাদেরকে ব্যবস্থা করার জন্য তারা বলছেন। এবং লক্ষ্মীপুর জেলায় বর্তমান জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে লক্ষ্মীপুর জেলায় যে 58টি ইউনিয়ন রয়েছে, 5টি উপজেলায় যে 58টি ইউনিয়ন রয়েছে, প্রতিটি ইউনিয়নে বর্তমানে কিন্তু পানিবন্দী রয়েছে মানুষ। সেই পানিবন্দী থাকার কারণে এবং দুর্ভোগ বেড়ে গেছে, এতে করে তিনি যত দ্রুত সম্ভব বন্যা দুর্গত এলাকার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আমাকে জানিয়েছেন। ইসরাত, আনিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকেও যুক্ত হয়েছেন আমার সহকর্মী খোকন চৌধুরী। খোকন, প্লাবিত এলাকাগুলোর কোনো উন্নতি কি চোখে পড়েছে কিনা, বা উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম কেমন দেখছেন আপনি? ইশরাত, আসলে একটি কথা বলে রাখি, মধ্যরাত থেকেই কিন্তু আবারও কুমিল্লা এলাকায় বৃষ্টি থেমে বৃষ্টি হচ্ছে, সকালেও কিন্তু বৃষ্টি হয়েছে, এবং এখন পর্যন্ত কিন্তু আকাশ মেঘলা। তো ফলে যারা আসলে এই বানবাসী যারা সড়কের পাশে বিশেষ করে আশ্রয় নিয়েছেন তারা কিন্তু এই বৃষ্টির পানিতে ভিজেই তাদের কাজকর্ম চলছে। তবে কুমিল্লায় কিন্তু বন্যা পরিস্থিতি যদি বলতে চাই, এখন কিন্তু গুমতি নদীর যে পানি বিপদসীমার একেবারে কাছাকাছি অবস্থানে আছে। গত গেল কয়েকদিনে কিন্তু পানি কমেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এই পেছনের যে বাড়িঘরগুলো, এগুলো কিন্তু গত 3 দিন আগেও টিনের চালা কিন্তু পানির নিচে তলিয়েছিল, এখন কিন্তু অনেকটাই দৃশ্যমান হয়েছে। ফলে এখন কিন্তু যে বিশেষ করে যত পানি কমছে আবার নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হয়েছে, আমরা এর আগের সংবাদও কিন্তু জানিয়েছিলাম। তবে এই পানি কমার সঙ্গে সঙ্গে যেটি এখন প্রকট আকারে দেখা দিয়েছে, আসলে আপনারা জানেন যে কুমিল্লায় কিন্তু নৌকার অভাবে বিভিন্ন কারণে হোক, যারা একেবারে প্রান্তিক পর্যায়ে বানবাসী রয়েছেন তাদের কাছ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত অনেক জায়গায় কিন্তু ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। প্রায় 10 লাখেরও অধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়েছিল এই জেলায়, এবং 50,000-এর মতো আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছিল। তো বেশিরভাগ মানুষই কিন্তু এখন পর্যন্ত ত্রাণ এবং বিশুদ্ধ পানি, এই সব সংকট কিন্তু যতই সময় যাচ্ছে ততই কিন্তু তীব্র থেকে তীব্র হচ্ছে। তো বিভিন্ন এলাকা থেকে যেসব ত্রাণ আসছে এগুলি কিন্তু আসলে নির্দিষ্ট এলাকায় ছাড়া অন্যান্য এলাকাগুলোতে কিন্তু তেমন দেখা যাচ্ছে না। ফলে এখন কিন্তু যে লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট এইসব এলাকায় কিন্তু নতুন করে প্লাবিত হয়ে মানুষ কিন্তু একটি চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এইসব এলাকায় জরুরি ভিত্তিতে কিন্তু ত্রাণ এবং বিশুদ্ধ পানি এগুলো কিন্তু পৌঁছানো জরুরি। এছাড়া আগে যারা অন্যান্য এলাকায় যারা আটকা পড়েছিলেন পানি, তাদেরও কিন্তু আসলে ত্রাণের প্রয়োজন, কারণ গেল 7 থেকে 8 দিন ধরে কিন্তু তারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। ফেনীর দাগনভূঞার সবকটি গ্রামেই এখন বন্যার পানি। বানভাসীরা ঘর ছেড়ে উঁচু ভবনগুলোয় আশ্রয় নিলেও 3 বেলা খেতে পারছেন না। গজারি সহ আশপাশের আরও কয়েকটি গ্রামেও ত্রাণের জন্য হাহাকার। সেসব গ্রাম ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আলামিন শিকদার। ক্যামেরায় ছিলেন সাইদুর রশিদ ইভান।
ফেনীর বিস্তীর্ণ এলাকা জুড়েই বন্যার পানি। দাগনভূঞার প্রত্যন্ত গ্রামগুলোর হাজারো পরিবার এখনো পানিবন্দী। দেখে হাওর মনে হলেও এক সময়ের মিঠু পথ ধরে ছুটে চলছে স্পিড বোট। দুর্গম এলাকা, তাই চলছে না বোটের ইঞ্জিন, ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফেনীর দাগনভূঞার গজারিয়া এলাকার দিকে, যেখানে খাবার পায়নি, অনাহারে আছে এমন কয়েক শত পরিবার অপেক্ষা করছে ত্রাণের জন্য। ঢলের পানিতে তলিয়ে গেছে ধানি জমি, ডুবে আছে ঘর। আশ্রয়হীন মানুষগুলোর শেষ ভরসা স্কুলের বারান্দা ও উঁচু ভবনের ছাদ। আমরা তো ধান লাগাইছিলাম, এখন তো সব ধান পানিতে বন্যা প্লাবিত হয়ে সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন তো আমাদের অবস্থা এত বেশি ভালো না। দেখছি পানি কোন রাস্তা ঘরে বাড়িতে উঠে নেই। আমরা জন্ম পরের থেকে কোনো সময় আমরা এইসব কিছু দেখি নাই। দুর্গম অঞ্চলের মানুষগুলোর অপেক্ষা ত্রাণের জন্য। হেলিকপ্টার দেখলেই হাত উঁচিয়ে ইশারা করছেন ত্রাণ ফেলার জন্য। বোট দেখলে ছুটে আসছেন কাছে। পানির ভয়াবহ অবস্থা, বহুত কষ্ট হইতেছে আমাদের। পর্যাপ্ত ভাবে কিছু আসতেছে না, বুঝছেন। এখানে মানুষ খুবই কষ্ট করতেছে। 3 নং ওয়ার্ডের শেষ দিকে, মানে 8 নং শুরু, ওইখানে একটা বোট বা কোনো যায় নাই। গজারি গ্রামের মতো টানা এক সপ্তাহ অনাহারে থাকা গ্রামগুলো দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাচ্ছে না বিশুদ্ধ পানি, খাবার ও মেডিসিন। প্রত্যন্ত গ্রামগুলোতে ধীরে ধীরে আসতে শুরু করেছে ত্রাণবাহী বোটগুলো, এবং এই বোটগুলো দেখে অনেকটাই খুশি এই গ্রামের মানুষগুলো, কারণ তারা দীর্ঘদিন অনাহারে ছিল। তবে এমন আরো অনেক গ্রাম আছে যেখানে খুব দ্রুত ত্রাণ পৌঁছানো দরকার এবং এ নিয়ে দ্রুত সমন্বয় করা প্রয়োজন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, দাগনভূঞা, ফেনী। ফেনীর বানভাসী 16 প্রসূতি নিরাপদে মা হয়েছেন। তাদের মধ্যে একজন যমজ নবজাতকের জন্ম দিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন সবাই কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি আছেন, সুস্থও আছেন সবাই। দুর্গত এলাকা থেকে প্রসূতিদের পাশাপাশি রোগীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। ফেনীর ছাগলনাইয়ার বানভাসী সুলতানা বেগম। চোখে মুখে ছিল দুশ্চিন্তা। হাসপাতালে নিরাপদেই জন্ম দিয়েছেন 2 নবজাতক। সুস্থ আছেন মা ও তার 2 সন্তান। ভয়াবহ পরিস্থিতিতে আসছিলাম, কোনো কারোর সাথে যোগাযোগ বা নেটওয়ার্ক কারেন্ট কিছুই ছিল না। ওদের সাহায্যের কারণে আমরা একটু আসতে পারছি। ফুলগাজীর প্রবাসীর স্ত্রী শেফালি আক্তারও মা হয়েছেন। নবজাতক সহ সুস্থ আছেন তিনি। আরও অনেক প্রসূতির গল্প একই। আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার বাচ্চা আর এই পৃথিবীতে থাকতে পারবো না, এবং পরিস্থিতি উচিলাদের দুর্যোগের উচিলা দিয়ে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমার 2টা বাচ্চা আছে, আরও বাড়িতে 2 মেয়ে আছে, মানে ওদেরকে দেখার মতো কেউ আর থাকবে না। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলাম, এরপরে 23 তারিখ সেনাবাহিনী যা আমাদেরকে উদ্ধার করে এখানে নিয়ে আসছে। ওনারা যাই নিয়ে আসছে আমাকে, এখানে নিয়ে আসার পর আমার এখানে ডেলিভারি হয়েছে। ফেনীতে কয়েকদিন ধরেই পানিবন্দী প্রসূতিসহ রোগীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত পর্যন্ত 46 জনকে উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন তারা। এর মধ্যে 16 জনই ছিলেন প্রসূতি। জন্ম দিয়েছেন 17 জন নবজাতক। চিকিৎসকরা বলছেন ভালো আছে সবাই। আমরা আমাদের কার্যক্রম এখনো চালিয়ে যাব বন্যা যতদিন পর্যন্ত থাকে, এবং বন্যা পরবর্তী কার্যক্রমটা আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা সলভ না হয়। ফেনীসহ দুর্গত অন্য জেলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প বসিয়েছে সেনাবাহিনী। সেগুলো ঘুরে দেখেছেন সেনাপ্রধান। ঢাকাতেও আমাদের পেশেন্টরা আছে, এবং আমরা নিশ্চিত করছি যে কেউ বিনা ঔষধে থাকবে না। ঔষধ এবং চিকিৎসা আমরা এনশিওর করব। বানভাসীদের উদ্ধার ও চিকিৎসা সেবার পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। দীর্ঘ হচ্ছে কর ফাঁকিবাজদের তালিকা। খসড়ায় যুক্ত হয়েছে অন্তত 100 জনের নাম। সন্দেহভাজনদের তথ্য যাচাই বাছাইয়ের উদ্যোগ চলছে। জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান জানালেন, তথ্য উপাত্ত খতিয়ে দেখে পর্যায়ক্রমে চিঠি দেওয়া হবে। নিরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলছেন, এনবিআর এর কোনো গোপন এজেন্ডা নেই। এরই মধ্যে শীর্ষ 5 শিল্প উদ্যোক্তার তথ্য চলে গেছে বোর্ডে। রিমন রহমানের রিপোর্টে বিস্তারিত।
হঠাৎ করেই সরব জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পরিবর্তিত সময়ে শুরু হয়েছে কর্মকর্তাদের দৌড়ঝাঁপ। রাজস্ব ফাঁকি বন্ধ করাই লক্ষ্য। বড় বড় শিল্প প্রতিষ্ঠান অথবা বিশেষ ব্যক্তির ট্যাক্স ফাইল খতিয়ে দেখা শুরু করেছে নিয়ন্ত্রক এই সংস্থা। এদিকে বহুল আলোচিত 5 শিল্প উদ্যোক্তা সম্পর্কে যেসব তথ্য চাওয়া হয়েছিল তা এখন চলে এসেছে রাজস্ব বোর্ডে। সন্দেহজনক আরও শতাধিক নামের খসড়া তালিকা প্রস্তুত করেছে এনবিআর। পর্যায়ক্রমে তাদের কর তথ্য পর্যালোচনা করা হবে। দাগি এবং একেবারে রেকর্ডেড বা পারসিভড যারা বড় বড় ব্যবসায়ী অথচ কম ট্যাক্স দিচ্ছে তাদের ডাটা তথ্য উপাত্ত অ্যানালাইসিস করে তাদের এগুলো যাচাই বাছাই করে দেখা। রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের বড় কাজই হচ্ছে রেভিনিউ লিকেজ খুঁজে বের করা, কিন্তু আমাদের তো ক্যাপাসিটি লিমিটেড, সারা বছরই আমাদের কাজ করতে হতো। প্রায়োরিটি ঠিক করে আগে হয়তো এদেরকে করা হয়েছে, বাট তালিকা হচ্ছে, আমরা এটা কন্টিনিউ করবো। আয়কর নিরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নেই। এতদিন কাউকে ঘায়েল করতে শুধুমাত্র সেই প্রতিষ্ঠানকে টার্গেট করে নিরীক্ষা পরিচালনা করতে এনবিআর, কিন্তু এখন সার্বিক কার্যক্রম হবে স্বয়ংক্রিয়। অনেক কমপ্লেইন হয় যে অডিট সিলেকশন প্রসেসটা ট্রান্সপারেন্ট না, তো এটাও আমাদের যখন ফুল অটোমেশন হয়ে যাবে তখন আমাদের সিস্টেম থেকে সিলেকশন হবে। এখন আপাতত ফুল অটোমেশন না হলেও আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের অডিট সিলেকশন প্রসেসটা হবে যে কোনোভাবেই হোক অটোমেটেড ওয়েতে হবে, আমরা এটা করব, অর্থাৎ এটা ম্যানুয়ালি আর সিলেকশন হবে না। ফলে কাউকে খাতির করি তারটা অডিট করলাম না, তাকে অপছন্দ করি তারটা বারবার অডিট করলাম, এখান থেকে আমরা বেরোতে পারবো। এটা আমরা এই বছরই শুরু করব। আইনের দুর্বলতার কারণে রাজস্ব ফাঁকি দেবার প্রবণতা বেড়েছে। এনবিআর চেয়ারম্যান মনে করেন রাজস্ব ব্যবস্থায় আইনগত দুর্বলতাও প্রকট। ব্যবসা সহায়ক না হলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব না। হিডেন এজেন্ডা নাই, আমাদের একটাই উদ্দেশ্য, এই দেশটাকে গড়তে হবে। এমনিতে ধরেন সারা দুনিয়াতেই ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে যারা ট্যাক্স ফাঁকি দিতে চায় তারা ভয় করবেই। তা আমাদের এখানে নানা কারণে মানুষ ট্যাক্স ফাঁকি দেয়, নানা কারণে মানুষ ঝামেলা পড়ে। আমাদের আইন কারণগুলো সত্যিকার অর্থে সভ্য দেশের আইন কারণের মতো হয় নাই, এখানেও বড় কাজ করতে হবে। বাজেট ঘাটতি কমাতে প্রতি বছরই এনবিআর এর কাঁধে দেয়া হয় উচ্চাভিলাষী রাজস্ব আয়ের লক্ষ্য। তবে এনবিআর এর নতুন চেয়ারম্যান মনে করেন রাজস্ব আরও বৃদ্ধির সুযোগ আছে। কাজ চলছে, এখনো পুরোটা শেষ হয়নি, এটা সময় লাগবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কয়েক একর জমির ওপর এক প্রজেক্টের খোঁজ পাওয়া গেছে ময়মনসিংহের ত্রিশালে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে করা সেই প্রকল্পের জন্য কখনো জোর করে জমি দখল কিংবা লিখে নিতেন তিনি। রাজি না হলে ডাক পড়ত ঢাকার র্যাব কার্যালয়ে। রয়েছে এমন অভিযোগও। স্থানীয় দালালদের মাধ্যমে গ্রামের কৃষকদের নামে দেয়া হতো মামলা, বাধ্য করা হতো কম মূল্যে জমি লিখে দিতে। ময়মনসিংহের ত্রিশালের রায়মনি এলাকার এই জমির মালিক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ঘাগাটিপাড়া ও নারায়ণপুর মৌজায় 8 একরের এই প্রজেক্টে আনিসুল হকের নামে জমি আছে 3 একর 7.4 শতাংশ, আর তার ভাগ্নে পরিচয় দানকারী ইকবালের নামে আছে 4.5 একর। তবে দলিল না করেও দখলে রাখা হয়েছে আরো জমি। উনির কাছে বেচে 60 কাঠা জমি হলো 5 কাঠা রয়ে গেছে, আরো কাঠা সেটা আমাদের দখলে নাই, তার দখলে আছে। যুদ্ধ পর করে সব খাইব, এই কর্মফলে যে অবস্থা হয়েছে। এই জমিটা অর্ধেকটা জমি জোর করে নিচ্ছে, সঠিক মূল্য দেয় নাই। অভিযোগ, আনিসুল হকের কাছে জমি বিক্রিতে রাজি না হলে জমির মালিকদের ডাক পড়তো ঢাকায় র্যাব কার্যালয়ে। ক্ষমতার প্রভাব খাটিয়ে বাধ্য করা হতো কম দামে জমি লিখে দিতে। র্যাব অফিসে খুব ভয় ভীতি আমাদেরকে দেখাইছে, আমরা বাধ্য হয়েছি ওই দামে জায়গা দিতে। 1 কোটি টাকার জায়গা 45 লাখ টাকায় আমরা সমিতি সদস্য 14 জন তার কাছে কাওলা দিয়ে টাকা নিয়ে নিছি। এখন পর্যন্ত আমার জমি টেয়া পাইছি না। এটা সাক্ষী যে দোকানদার যারা আছে তার লোকজন আইছে এই মার্কেটও, সবার কাছে বিচার দিছি, কিন্তু বিচারটা হয়েছে না, পাইছিও না। 21% একটিও আমরা আঙ্গরে দিছে না এই দালালরা। তারপরও যারা জমি দিতে রাজি না, স্থানীয় দালালদের দিয়ে তাদের নামে দেয়া হতো একের পর এক মামলা। সাদাবাদী কেস দিছে, সন্ত্রাসী কেস দিছে, চুরির কেস দিতে 3টা কেস দিছি। 5টা বছর বাদে মামলা জানুন না কি অবস্থা। ভিক্ষার কাবিল হয়ে গেছি আমি, বাতি খাইর না এর জ্বালা কদু লগাইতে হচ্ছে আনিছিল হয় করাইছে। বলছি আইনমন্ত্রী স্যার, আমরা মানুষের কাছে শুনছি যে আমার পুত্র নাই, ঝি নাই, ভাই নাই, বোন নাই, আমার এত বিশাল সম্পদ কে খাইব? আমাদের 14টা ফ্যামিলিরে আঘাত দিয়া এই সম্পত্তিটা না নিলে চলে না। কজা আমি হাইরা যাওয়া
বাংলাদেশ হাইরা যাওয়া জোরপূর্বক বাইফু সাব রেজিস্ট্রার এই রায়মনি হাসপাতাল মোড় আইনা সে জমি আঙ্গর চাইতে জোরপূর্বক নিচ্ছে কয়েক লাখ টাকা মার্তক দিছে। স্থানীয়রা বলছেন গ্রেফতারের পর সম্পদ গোপন করতে রাতারাতি জমির সাইনবোর্ডে আনিসুল হকের নাম মুছে লেখা হয়েছে ইকবালের নাম। এই সাইনবোর্ডে আগে আনিসুল হকের নাম ছিল, এখন এটা 5 তারিখের পরে এটা আপনার চেঞ্জ করে ইকবাল লিখছে। উপজেলা ভূমি অফিস হতে প্রাপ্ত তথ্য মোতাবেক সাবেক এমপি আনিসুল হকের নামজারিকৃত জমির পরিমাণ মোট 1.0475 একর এবং এই জমিগুলো 2টি মৌজায় রয়েছে, আমিরাবাড়ি মৌজা এবং মঠবাড়ি মৌজায়। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। আবেদনের বছর খানেক হলেও ইতালির ভিসা পাননি বাংলাদেশি অনেক শ্রমিক। আটকে রয়েছে পাসপোর্ট, তাই কাজের সন্ধানে অন্য কোনো দেশেও যেতে পারছেন না তারা। এজন্য ভিসা প্রসেসিং সেন্টারকে তারা দুষছেন। গেল আওয়ামী লীগ সরকারের সময় বিষয়টি সুরাহার আবেদন করা হয়েছিল, কিন্তু মেলেনি কার্যকর কোনো উদ্যোগ। দেশটির সরকার ও ঢাকার দূতাবাসের সাথে কথা বলে এই সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইতালি আগামী 3 বছরে 36 দেশ থেকে 4.5 লাখ শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশটি। 2025 সালের মধ্যে নন ইউরোপিয়ান এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। গেল ফেব্রুয়ারিতে শুরু হয়েছে প্রক্রিয়া। ভাগ্যবদলের আশায় দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করা দক্ষ ও অভিজ্ঞ অনেকেই ফিরেছেন দেশে। লক্ষ্য ছিল আরেকটু ভালো থাকার জন্য ইউরোপ গমন। সেজন্য ইতালির ভিসার আবেদনও করেছেন তারা। নতুন কর্মসূচি ঘোষণারও আগে, এমনকি গত আগস্টেও যারা আবেদন করেছেন তাদের অনেকেই এখনও ফেরত পাননি পাসপোর্ট। কারো কারো অন্য দেশের ভিসার মেয়াদও শেষ। ফলে দারুণ বিপদে ভুক্তভোগী এমন হাজারো শ্রমিক। আজকে সৌদি আরব থেকে আবার 1 বছর হয়ে গেছে। সৌদি আরব আসিলাম ভাই, আইয়া ভাই অনেক কষ্ট করতেছি ফ্যামিলিটা লইয়া, বুঝতে পারছেন। যদি আমি ভিসা পাই তাহলে আমি ইতালি চলে যাব, আর যদি ভিসা না পাই তাহলে আমি আবার সৌদি ব্যাক করব। কিন্তু আমার সেই সৌদির ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে, কিন্তু আমার ভিসা পতাকা সকল কিছু নষ্ট হয়ে গেছে এই বিএসএফ সিন্ডিকেটের কারণে। এই সংকট সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়, ইতালি দূতাবাস, ভিএফএস গ্লোবাল সহ বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কাজের কাজ হয়নি কিছুই। এবার অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিক, দাবি ভুক্তভোগীদের। আমি 1 বছর ধরে ঘুরেও যদি আমার পাসপোর্ট ফেরত না পাই, এতে কোনো কষ্ট আর নাই। এখন আমাদের দেখার মতো কেউ নেই। সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের বিষয়গুলো খুব দ্রুত দেওয়ার জন্য। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে সরাসরি ইতালির ভিসা প্রসঙ্গটি না আসলেও এর সমাধান যে জরুরি তা মনে করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা তাদেরকে অ্যাপ্রোচ করবো এবং এ নিয়ে আমাদের অনেক কথাবার্তা হয়েছে। বিশেষ করে ইতালির ব্যাপারে খুবই বেশি সংখ্যক আটকে আছে অনেকদিন যাবত, এবং তারা তো ওখানে গিয়ে তারা ফ্যামিলি মানে ইউনিফিকেশন বা ওয়ার্কার হিসেবে যাচ্ছে। এগুলি আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, ব্যক্তিদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটাকে আমরা যথাযথ গুরুত্ব দিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি প্রায়, এবং এটা চালু থাকবে। দ্রুততম সময়ে এই সমস্যার সমাধানে কেবল কথা নয়, কার্যকর উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। গেল 16 বছরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যত গুমের ঘটনা ঘটেছে তা তদন্তে কমিশন গঠন করেছে সরকার। মঙ্গলবার সন্ধ্যায় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের একটি এই কমিশন গঠন করা হয়। কমিশনে আরও রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, সাজ্জাদ হোসেন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস। কমিশনকে আগামী 45 কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, 2010 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি, সিআইডি, বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, কোস্ট গার্ড সহ দেশের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, শনাক্তকরণ এবং গুম হওয়ার কারণ নির্ধারণ করবে এই কমিশন। কমিশন ইনকোয়ারি অ্যাক্ট 1956 অনুসারে গুমের ঘটনার বিস্তারিত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করবে এবং এ বিষয়ে সুপারিশ করবে।
বন্যার্তদের সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ৬ দিনে নগদ অর্থ সংগ্রহ হয়েছে ৫,৭৩,০০,০০০ টাকার বেশি। মঙ্গলবারই টিএসসিতে বন্যার্তদের সহযোগিতায় নগদ ৮১,৬১,৩০০ টাকা সংগ্রহ হয়েছে। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা জানান, দুর্গম এলাকায় ২৫০০-এরও বেশি সেনা সদস্য নিয়োজিত হয়েছেন। তাদের বক্তব্য, টিএসসিতে জমে থাকা কাপড়ের বস্তা দেখে অনেকে গুজব ছড়াচ্ছে যে ত্রাণ যাচ্ছে না। এই তথ্যকে ভুল উল্লেখ করে বলা হয় ২-১ দিনের মধ্যেই সেসব পাঠানো হবে। যেসব দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না সেখানে নগদ টাকা দেওয়া হচ্ছে। স্থানীয় প্রতিনিধির মাধ্যমেই ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। চিনি, গুড় ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের সংকটের কথা উল্লেখ করেন সমন্বয়করা। ট্যাবলেট ব্যবহারের নিয়ম সবাইকে জানানোর অনুরোধ করা হয়। বানভাসীদের সহায়তায় ত্রাণ সংগ্রহ কার্যক্রমে চলছে চট্টগ্রামে। শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের এই কর্মযজ্ঞে সাড়াও মিলছে বেশ। বন্দরনগরীর কয়েকটি পয়েন্টে সংগৃহীত এসব ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে বন্যা দুর্গত এলাকায়। শুকনা খাবার থেকে শুরু করে পোশাক, নিত্যপণ্য, গৃহস্থালী সামগ্রী, ঔষধ, নগদ অর্থ সব জমা পড়ছে চট্টগ্রাম ১৬ শহর রেল স্টেশনে। বন্যার্থদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে যে যা পারছেন দিচ্ছেন। শিশু, নারী এবং পুরুষ উভয় সকলের জন্যই আমরা আপনার মেডিসিনসের ব্যবস্থা করেছি। আমরা একটা বড় ধরনের একটা পুনর্বাসনের জন্য একটা পরিকল্পনা নিয়েছি, আপনারা আমাদের সহযোগিতা করুন। যারা যে ত্রাণগুলো আমাদের এখানে এসে আমাদের বুথে জমা দিচ্ছে, আমরা ওদের এই আমানতগুলো যথাযথভাবে পৌঁছে দিচ্ছি। কেউ তুলে দিচ্ছেন দীর্ঘদিনের জমানো সঞ্চয়, কেউ বেতনের অর্থ কিংবা ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র। বানফাসীদের দুর্দশা লাঘবে শিশু, নারী, বৃদ্ধ সহ সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষণীয়। একজন ভিক্ষুক থেকে শুরু করে একেবারে কোটিপতি পর্যন্ত সবাই ঝাঁপিয়ে পড়েছে। কাপড় চোপড়, বিস্কিটস, তারপর বিভিন্ন ধরনের সরঞ্জাম যা যা ওদের লাগবে ওগুলা নিয়ে এসেছি। আমরা তো সেভাবে কিছু করতে পারছি না সশরীরে গিয়ে, আপনাদের কিছু ত্রাণ পাঠালাম। ছেলে বাচ্চা যারা ছোট আছে তাদের এবং বড় ছেলেদেরও বড়দের। চট্টগ্রাম মেডিকেল কলেজ পয়েন্টে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতেও মিলছে ব্যাপক সাড়া। এখানেও দিনরাত সক্রিয় শিক্ষার্থীরা। এক মুহূর্ত তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করে তাদের এই দুর্ভোগ শেষ করার জন্য। আমরা এখন পর্যন্ত প্রায় ২০,০০০ পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে এবং ১৫ থেকে ২০,০০০ জনের ২০,০০০ টাকার একটা প্যাকেজ রেডি করছি পার পরিবার। ওই হিসাব করে আমরা এখন প্ল্যানে এগিয়ে যাচ্ছি। চট্টগ্রামের বাকুলিয়ায় একটি কমিউনিটি সেন্টারে গাউসিয়া কমিটির উদ্যোগে এক সপ্তাহ ধরে চলছে ত্রাণ সংগ্রহের কর্মযজ্ঞ, যা পৌঁছে যাচ্ছে বানফাসীদের কাছে। যেখানে সবাই যেতে পারতেছে না সেখানেও আমরা যাওয়ার চেষ্টা করতেছি, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে একই জায়গায় সবাই ত্রাণ দিচ্ছে। ফটিকছড়ি, কাকড়াছড়িতে প্রত্যেক দিন ৪ থেকে ৫ ট্রাক আমরা ত্রাণ পাঠাচ্ছি। বন্দরনগরীর আরও বেশ কয়েকটি মোড়ে চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। মামুন নুরশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। জলাবদ্ধতার কবলে সাতক্ষীরার নিম্নাঞ্চল। ভারী ও টানা বৃষ্টিতে ডুবেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। চরম দুর্ভোগে এসব এলাকার বাসিন্দারা। পৌর এলাকাসহ আশপাশের বেশিরভাগ নিম্নাঞ্চলে তলিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের উদ্যোগ নেই প্রশাসনের। সাতক্ষীরা সরকারি কলেজ থেকে মাছখোলা বাজার সড়ক। বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ডুবেছে বসতভিটা। সীমাহীন দুর্ভোগে আশপাশের কয়েক গ্রামের মানুষ। বর্ষার সিজনে আমরা ৪-৫ মাস পানিবন্দী অবস্থা থাকি। প্রত্যেক বছরই একই সমস্যা হয়, আর এই সমস্যাগুলো আমরা কোনোভাবে সমাধান করতে পারতেছি না। প্রশাসন বিভিন্ন সময় অনেক অঙ্গীকার আমাদের সাথে করছে, কিন্তু বাস্তবতা কোনো কিছু পাইনি আমরা। বাচ্চার স্কুলে নিয়ে যাওয়া আসা, যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। মানে এই রোডে চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করি খাই, এখন ভাই খাওয়ার মতো পরিস্থিতি আমার নেই। আমি এরকম হালের ভেতর আছি। গেল ১ মাস যাবৎ পানিবন্দী এসব এলাকার বাসিন্দা। দিন দিন পানি বাড়লেও নিষ্কাশনের উদ্যোগ নেই, অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, মাছের ঘের থাকার কারণে সুইচ গেট ব্যবহার করেও নামানো যাচ্ছে না পানি। আবাদি জমিতে নষ্ট হচ্ছে ফসল। পানি সরাবার কোনো লাইন নেই, ওই হেঁকতেছে সরবান সরারও তো কোনো লাইন নেই দেখতে। গেট হলো বন্ধ, আর এই পানি সরাবার কোনো লাইনে ওকে নিয়ে খাল বন্ধ, তাহলে পানি সরবে কী করি? তো এখন ধান তো কাটাও যাচ্ছে না, পানির তলায় গেলে তো সব ক্ষতিগ্রস্ত, কেউ কারো ফসল বাড়ি যাচ্ছে না।
পৌর এলাকা, উপজেলা পরিষদ অফিস পাড়াও জলমগ্ন। উদ্বিগ্ন কর্মকর্তা বলছেন অতিবৃষ্টি জলাবদ্ধতার কারণ, দিয়েছেন দ্রুত পানি নিষ্কাশনে উদ্যোগ নেয়ার আশ্বাস। এখানে জলবদ্ধতার কারণে গাড়িগুলো লোড আনলোড, তাছাড়া এখন সংগ্রহ মৌসুম প্রায় শেষের দিকে আমাদের কাজে খুব বিঘ্ন সৃষ্টি হচ্ছে। নেটপাটা অপসারণের অভিযান আমরা খুব দ্রুতই শুরু করব এবং স্থানীয় কর্তৃপক্ষ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদকে আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি যে যেখানে পানি জমে আছে যদি কোথাও কেটে দিতে হয় সেটা যেন দেয়, প্রয়োজন হলে পাম্প দিয়ে যদি নিষ্কাশন করতে হয় সেটা যেন করা হয়। পানিতে ডুবে থাকা এসব বাসিন্দারা ত্রাণ নয়, যথাযথ পরিকল্পনার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা চাই। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বৃদ্ধি ঠেকাতে মধ্যরাতে ডিমের পাইকারি দোকান ও আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে সংস্থাটি। এ সময় ডিমের মূল্য তালিকা এবং বিক্রয় রিসিটে অতিরিক্ত দাম উল্লেখ করায় একটি আড়তকে 10,000 টাকা জরিমানা করা হয়। তাছাড়া এক পাইকারি ক্রেতাকে 10,000 টাকা জরিমানা করে অধিদপ্তর। পরে ভোক্তা অধিদপ্তর জানায় পারস্পরিক যোগসাজশে কম মূল্যে ডিম কিনে বেশি দামে বিক্রি করা হয়, যার উদ্দেশ্যেই তৈরি করা হতো ভুয়া রিসিট। কারসাজির মাধ্যমে দাম বৃদ্ধি করা হচ্ছে, কারণ মূল্য তালিকা লেখা আছে যেটি, তার চেয়ে আমরা যেটি দেখলাম যে ক্যাশ মেমোতে বেশি দাম লেখা হয়েছে, এরকমভাবে ক্রয় করেছেন এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্মতি এখানে ছিল। ভোক্তার পকেট থেকে অতিরিক্ত পয়সা কাটার যে ফন্দি সেটি মূলত এখানে করা হয়েছে। এই প্রতিষ্ঠানটিকে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই 10,000 টাকা করে 20,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। নেত্রকোনার বারহাট্টায় একটি পশুর হাট নিয়ে মাদ্রাসা কমিটির সাথে প্রশাসনের দেখা দিয়েছে জটিলতা। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, ওয়াকফ প্রশাসন অনুমোদিত কমিটি অনুযায়ী চলছিল কার্যক্রম, তবে সরকার পতনের পর অবৈধ দাবি করে হাটটি দখলে নেয় স্থানীয় প্রশাসন। এ নিয়ে আদালতে মামলাও চলছে একাধিক। বারহাট্টা নৈহাটি পশুর হাটটি গড়ে ওঠে 1978 সালে। এরপর থেকে নৈহাটি হেফজুল কোরআন আশরাফিয়া মাদ্রাসা ও স্থানীয় মসজিদ কমিটির তত্ত্বাবধানে চলছিল। হাটের খাজনা দিয়ে মসজিদ মাদ্রাসার 18 শিক্ষকের বেতন ও 467 শিক্ষার্থীর খরচ সহ যাবতীয় ব্যয় মেটানো হচ্ছিল। এখন দেখা দিয়েছে জটিলতা। এই প্রতিষ্ঠান চলে শুধু বাজারের আয় দিয়ে, ঠিক আছে, আর এটা সবটাই বন্ধ হয়ে যায়। আমাদের যে খরচটা হয় এই খরচটা যদি বন্ধ হয়ে যায় একেবারে টোটালি, তাহলে ছাত্র শিক্ষক আমরা সবাই বিভাগে ভর্তি। বাজার যদি বন্ধ হয়ে যায় মনে করেন প্রতিষ্ঠান চলবে না, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। একটা মসজিদের কাজ চলমান, এবং যদি বাজারটা সরকারের আন্ডারে চলে যায় তাহলে এই মসজিদ মাদ্রাসা সবটাই বন্ধ হওয়ার সম্ভাবনাই বেশি। 2008 সালের 26 জানুয়ারি জেলা প্রশাসন হাটটি থেকে খাস কালেকশন অন্তর্ভুক্তের উদ্যোগ নেয়। পরবর্তীতে হাইকোর্টের আদেশে তা স্থগিত হয়। এ নিয়ে আদালতে চলছে একাধিক মামলাও। সরকার পতনের পর গেল 12 আগস্ট হাটের নিয়ন্ত্রণ নেয় স্থানীয় প্রশাসন। মাদ্রাসায় যে 467 জন ছাত্রছাত্রী আছে, আবাসিক আছে 140 জন, এদের রুটি সবারই এটা বন্ধ হয়ে যাবে। অমান্য হাইকোর্টের আদেশের আরও 3 মাস সময় বাকি আছে কাজ কালেকশন স্থগিতের। সেই স্থগিতাদেশ অমান্য করেই তারা জোরপূর্বক স্থানীয় প্রশাসন ওই বাজারটার কাজ কালেকশন করতেছে। আমাদের দাবি এই বাজার এই কমিটির দ্বারাই পরিচালিত হবে এবং এই মাদ্রাসার পক্ষেই থাকবে। ইউএনওর দাবি, হাটটি দীর্ঘদিন অবৈধ দখলে থাকায় নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। সরকারি নিয়মে দেয়া হবে ইজারাও। মাদ্রাসা ও মসজিদের উন্নয়নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা সকলে মিলে মূলত বাজারটাকে সরকার আওতায় নিয়ে আসছি এবং আমরা খাস কালেকশনের দিকে যাচ্ছি আইন মোতাবেক। আমরা চাই না মাদ্রাসা বা মসজিদের কার্যক্রম বন্ধ থাকুক। আমরা সরকারিভাবে সকল ধরনের সহায়তা করে থাকবো এবং মসজিদের নির্মাণের কাজের জন্য আমি ইতিমধ্যে ডিসি স্যারের সাথে অনুরোধ করেছি, আমরা প্রকল্প থেকে আমরা টাকা প্রদান করবো। স্থানীয়দের চাওয়া, সব জটিলতা শেষে আবারও চাঙ্গা হোক নৈহাটি হাট, সাথে মাদ্রাসার ভবিষ্যৎ নিয়েও কেটে যাক শঙ্কা। জারিন অর্নি, যমুনা নিউজ। ইসরায়েলে হিজবুল্লাহর স্মরণকালের সবথেকে বড় হামলার পর আবারও সর্বাত্মক যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। প্রশ্ন উঠেছে, গাজায় আগ্রাসনের মাঝেই লেবাননের বিরুদ্ধে কি যুদ্ধে জড়াবে তেল আবিব?
উত্তেজনা এড়াতে যোগাযোগ রাখছে উভয় পক্ষ, পাওয়া গেছে এমন খবরও। যদিও হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ ইসরায়েল। নানা শঙ্কায় দিন পার করছেন অঞ্চলটির বাসিন্দারা। পাল্টাপাল্টি হামলায় গেল কয়দিন ধরে উত্তপ্ত লেবানন ইসরায়েল। আগের চেয়ে হামলার পরিধি বাড়িয়েছে দুপক্ষই। শুরুতে সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘাত সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে তা অগ্রসর হচ্ছে কেন্দ্রে। দুপক্ষের ব্যাপক এ লড়াইয়ে বারবারই আলোচনায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। এক প্রান্তে গাজায় যখন আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, তখনই সর্বাত্মক যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে অপর প্রান্তে। প্রশ্ন উঠছে, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়াবে কি ইসরায়েল? গুঞ্জন উঠেছে হিজবুল্লাহর সাথে যোগাযোগ রয়েছে ইসরায়েলের। উত্তেজনা এড়াতে চায় দুপক্ষই। যদিও সামরিক অবস্থানে অটল তারা, একে অন্যকে লক্ষ্য করে কৌশলগত হামলা চালাচ্ছে হিজবুল্লাহ ইসরায়েল। এই উত্তেজনায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না অঞ্চলটির বাসিন্দারা। এই অনুভূতি মোটেও ভালো নয়। খুবই অস্বস্তিকর একটা পরিস্থিতিতে বাস করছি। রাতে কি হবে সেই দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে যাই। সকালে যখন উঠি সবার প্রথমে ফোন চেক করি, কোথাও কিছু হলো নাকি। চারদিকে যা হচ্ছে তাতে আমি অনেক উদ্বিগ্ন। সারাদিনই চিন্তায় থাকি, বিশেষত সন্তানদের জন্য অনেক চিন্তা হয়। উত্তর আর দক্ষিণ সীমান্তের যা অবস্থা, তাতে কখন কোন দিক দিয়ে হামলা হয় তার ঠিক নেই। দ্রুতই এর সমাধান দরকার। এরই মধ্যে আবারও ভেস্তে গেছে কায়রোয় চলমান গাজায় যুদ্ধবিরতির আলোচনা। নতুন শর্তারোপ করেছে নেতানিয়াহু প্রশাসন, যাতে লেবানন ইসরায়েল পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। দাবি, গাজায় যুদ্ধ থামানোর যে দাবিতে সংঘাত চালিয়ে আসছিল হিজবুল্লাহ, তা হয়তো আরও বেগবান হবে। 10 মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে এযাবৎ দুদেশের কমপক্ষে 566 জন প্রাণ হারিয়েছেন। অনিক রহমান, যমুনা নিউজ। বাচ্চারা তো দেয়ালে আঁকবে, আর দাগ নিয়ে নো টেনশন, কারণ আমি আমার দেয়ালে ব্যবহার করেছি রেইনবো অ্যাক্রোপ্লাস্ট প্লাস্টিক ইমালশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক ইমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। আর স্পেশাল অ্যাডিটিভস দেয়ালকে ফাঙ্গাল মুক্ত রাখে বছরের পর বছর। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। হামাসের হাতে বন্দী আরও এক জিম্মিকে উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। গাজার একটি টানেল থেকে তাকে জীবিত বের করে আনা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং সিন বেইত সিকিউরিটি সার্ভিস কমান্ডোদের যৌথ অভিযানে আসে এই সাফল্য। উদ্ধারকৃত 52 বছরের কাইদ ফারহান এলকাদি একজন বেদুইন আরব। গত বছর 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের সময় তাকে বন্দী করা হয়েছিল। উদ্ধারের সময় টানেলে তাকে একা পাওয়া গেছে। বর্তমানে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে তাকে। সেখানেই সাক্ষাৎ হয়েছে পরিবারের সদস্যদের সাথে। এ পর্যন্ত এলকাদি সহ হামাসের হাতে বন্দী 8 জনকে উদ্ধার করা হয়েছে। হামাসের অভিযানে আটক করা হয়েছিল 251 জনকে। যুদ্ধবিরতির শর্তে কয়েক ধাপে শতাধিক মুক্তি পেলেও এখনও বন্দী 104 জন। যুদ্ধবিধ্বস্ত গাজায় 25 বছরের মধ্যে প্রথমবার পোলিও রোগী শনাক্ত হওয়ায় দেখা দিয়েছে আতঙ্ক। এরই মধ্যে অনেকের শরীরে পাওয়া গেছে পোলিওর উপসর্গ। তবে পর্যাপ্ত জনবল এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা বলছেন উপত্যকায় প্রায় 13 লাখ পোলিও ভ্যাকসিন প্রয়োজন। জাতিসংঘের শঙ্কা, উপত্যকায় এই ব্যাধি রূপ নিতে পারে মহামারীতে। ইসরায়েলি হামলা থেকে প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালানো এই মায়ের সামনে এখন নতুন বিপদ। 10 মাস বয়সী সন্তান অসুস্থ হলেও চিকিৎসা সরঞ্জামের অভাবের কারণে নির্ণয় করা যাচ্ছে না তার রোগ। মনে তাই পোলিওর শঙ্কা নিয়ে ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। আমরা অন্তত আমাদের সন্তানদের জন্য ন্যূনতম ওষুধপত্র আর খাবার চাই। এটুকুর জন্য কি পোলিওতে আমাদের শিশুদের একে একে মরতে দেখা পর্যন্ত অপেক্ষা করে যেতে হবে? সম্প্রতি গাজায় শনাক্ত করা হয় পোলিও, যা গেল 25 বছরের মধ্যে প্রথম। এরপর থেকেই আতঙ্ক উপত্যকা জুড়ে। ইসরায়েলি বর্বরতায় গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে বহু আগেই। তাই উৎসর্গ দেখা দিলেও সেটি পোলিও কিনা তা নিশ্চিত করার কোনো সুযোগ নেই। আমাকে গাজা থেকে শিফা থেকে আল মাঘাজি, সেখান থেকে জাওয়াইদা, এরপর জাওয়াইদা থেকে আবার আল মাঘাজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এভাবেই অসহায়ের মতো হাসপাতালে হাসপাতালে ঘুরছি, কোথাও সেবা পাইনি। এদিকে গাজার চিকিৎসকরা বলছেন এখনই ব্যবস্থা না নিলে উপত্যকা জুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়বে পোলিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে 13 লাখ পোলিও ভ্যাকসিন প্রয়োজন, অথচ ইসরায়েলি হামলার কারণে টিকাদান কর্মসূচি সম্ভব হচ্ছে না।
ইসরায়েলি বাহিনী যদি এখনই হামলা বন্ধ না করে তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে, কারণ দ্রুততম সময়ের মধ্যে টিকাদান কর্মসূচি চালু করতে হবে। গাজায় 10 বছরের নিচে শিশুদের মধ্যে টিকাদান কর্মসূচি চালানোর জন্য প্রায় 13 লাখ ভ্যাকসিন প্রয়োজন, কিন্তু আমরা তার কিছুই পাচ্ছি না। এর আগে জাতিসংঘ জানায় গাজায় 2 দফায় ক্যাম্পেইন চালালে পোলিওর বিস্তার প্রায় 95% পর্যন্ত ঠেকানো সম্ভব। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের খবর। ফাইনালে আজ স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে স্বাগতিকদের হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরার প্রত্যয় লাল সবুজ প্রতিনিধিদের। বিপরীতে গ্রুপ পর্বে বাংলাদেশকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী হবে নেপালের। ইনজুরির কারণে ফাইনালে খেলা হবে না গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের। নেপালের আনফা একাডেমিতে ম্যাচ শুরু হবে বিকেল 3:45টায়। শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচের 69 মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছিল গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে। বদলি হিসেবে নেমেই গোল হজম করলেও দিন শেষে ভারত বধের নায়ক হয়ে থাকলেন গোলরক্ষক আসিফ। টাইব্রেকারে গড়ানো ম্যাচে প্রথম ও পঞ্চম শট ঠেকিয়ে দেন তিনি। টুর্নামেন্টের সবশেষ চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে আসরের ফাইনালে পা রাখে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত বলেই কি বাড়তি উজ্জীবিত ছিলেন আসিফ? আগেও যেহেতু অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি, সো আমি মাঠে নামার পরে আমি এইটাই চিন্তা করছি যে এটা নর্মালভাবে নিচ্ছি ম্যাচটা, যে যেহেতু টাফ সিচুয়েশন, মাথা ঠান্ডা রাখতে হবে, ম্যাচ এনি হাউ উইন করতে হবে, ওই চিন্তা ভাবনাই ছিল। এবার শেষ হাসির অপেক্ষা। তবে ফাইনালের প্রতিপক্ষ নেপাল বলেই হয়তো বাড়তি দুশ্চিন্তা লাল সবুজ শিবিরে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ার পর হারতে হয়েছিল স্বাগতিকদের কাছে। এবার নেপালের বিপক্ষে হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি দেশকে শিরোপা উপহার দেওয়ার প্রত্যয় কোচ ও অধিনায়কের। নেপাল অবশ্যই ভালো টিম, তারা ফাইনাল উঠেছে, আমরা ফাইনাল উঠেছি। তারা স্বাগতিক টিম হিসাবে খেলতেছে, তারা একটু আলাদা একটা অ্যাডভান্টেজ আছে তাদের। তারা সাপোর্টারদের অ্যাডভান্টেজ পাবে, মাঠের অ্যাডভান্টেজ সবকিছু তারা এখানে প্র্যাকটিস করছে। তারা ভালো টিম, তারপর ইনশাল্লাহ আমরা আমাদেরটা দেখাবো কালকে ইনশাল্লাহ। নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে, তাদের অনেক স্কোয়াডটা ভালো, তারা এখানে বড় হয়েছে, এই মাঠে তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো ফাস্ট। সবকিছু কনসিডারেশনে রেখে আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে বা যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো। গ্রুপ পর্বে পাওয়া জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে মাঠে নামতে চায় স্বাগতিক নেপাল। বাংলাদেশ শক্তিশালী দল, ভারতের বিপক্ষে সেই প্রমাণ তারা দিয়েছে। তবে আমরা তাদের কোনো সুযোগ দিতে চাই না। গ্রুপ পর্বে তাদের হারানোর আত্মবিশ্বাস ফুটবলারদের উজ্জীবিত করবে। ইনজুরি গুরুতর হওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। দ্রুতই দেশে ফেরত পাঠানো হবে তাকে। এমন খবরেও স্বস্তি দিচ্ছে ভারতের বিপক্ষে আসিফের পারফরম্যান্স। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। আর এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।